হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই ক্লাসটাতে স্বাগতম। আজকে আমরা সাধারণ গণিতের চ্যাপ্টার 8 বৃত্ত এই চ্যাপ্টারের শিওর শর্টস এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা এর আগে আরেকটা ভিডিও তৈরি করছিলাম, সেখানে আমরা এই চ্যাপ্টারের উপর শিওর শর্ট সিকিউতে যা যা আসা দরকার তার সব কিছু কভার করছি, রাইট? সো এই লেকচারে আমরা এই চ্যাপ্টারে যত ধরনের এমসিকিউ আসতে পারে সব ধরনের এমসিকিউ কভার করব, একদম কনসেপ্ট সহ, ঠিক আছে? সো এই একটা ক্লাস দেখলে তোমার এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আর কোনো ধরনের প্যারা খেতে হবে না। ওকে, ঠিক আছে? আচ্ছা, তো চলো শুরু করি। তো আমাদের ধরো তোমরা যারা এই চ্যাপ্টারটা একদমই পড়ো নাই, ধরো একেবারেই পড়ো নাই, তোমাদের যদি মনে হয় যে তোমরা এই চ্যাপ্টার ওয়ান শট ক্লাস করবা, বা ধরো অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে যেগুলো ধরো তোমাদের এখন সমস্যা হচ্ছে, তোমরা পারতেছো না, তাহলে ওই চ্যাপ্টারগুলোর তোমরা কিন্তু আমাদের এএফএস থেকে কিন্তু ওয়ান শট ক্লাসগুলো করে ফেলতে পারো, যেগুলো খুব সুন্দর করে এএফএস এর বা এসএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? আর তোমরা যারা এসএস 26 ব্যাচ আছো, তোমাদের জন্য তো এফআরবি তো আছেই। এফআরবিতে তোমাদের জন্য একদম প্রতিটা চ্যাপ্টারের যে লাইভ ক্লাসগুলো নেওয়া হচ্ছে বা নেওয়া হবে সামনে, দেখবা ওইখানে যা যা পড়ানো হবে তোমার এসএসসিতে এর বাইরে কিছুই আসবে না। সো তোমরা যারা একটা রুটিন মেইনটেইন করে পড়াশোনা করতে চাও, তোমাদের জন্য এফআরবিটা বেস্ট, ঠিক আছে? আর যদি তুমি চাও যে ফ্রিতেই পড়বা, তাহলে ভাই শিওর শর্ট সিকিউ এমসিকিউ মোর দেন এনাফ, যে তোমাকে এটা ছাড়া আর কোনো কিছুই করতে হবে না, বাইরে যাওয়াই লাগবে না। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব। তো খেয়াল করো, আমরা ফার্স্ট অফ অল কিছু কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করি। রাত বাজে 1টা, এখন শ্যুট করতে বসলাম আর কি। তোমাদের একটু আগে মাত্র বৃত্তের শিওর শর্ট সিকিউটা শেষ করলাম, দেন মাঝখানে একটু ব্রেক নিয়ে আবার শুরু করতেছি, আজকের মধ্যেই এটা শ্যুট করতে হবে। তো খেয়াল করে দেখো, একটা বৃত্তের ধরো আমি যদি এখানে একটা চাপ নেই, ধরো এ বি, এবং ধরো এখানে নিচে আরেকটা পয়েন্ট নিলাম সি, তাহলে তুমি চিন্তা করো, দেখো এখানে এই যে এ সি বি, এই যে চাপটা, এটা কিন্তু চাপ, রাইট? আবার ধরো এখানে ডি একটা পয়েন্ট নিলাম, তাহলে এ ডি বি কিন্তু আরেকটা চাপ। তাহলে এইখানে এ সি বি যে চাপটা, এই চাপটা হচ্ছে উপচাপ, যে চাপটা হচ্ছে ছোট, আর এটা হচ্ছে অধিচাপ, যে চাপটা হচ্ছে কি বড়। অর্থাৎ একটা বৃত্তের ব্যাস, যেটা ব্যাসের ক্ষেত্রে এইটুকু অংশ কি অর্ধবৃত্ত না, রাইট? সো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট যে চাপটা হয় তাকে আমরা বলি উপচাপ, আর অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে বলা হয় কি চাপ? অধিচাপ, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা সবাই নর্মালি জানি। এখন আমি তোমাদের যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এই উপচাপ থেকে যখন আমরা অধিচাপের উপর আমরা কোনো একটা কোণ আঁকবো, আমরা কি আঁকবো বলো তো? আমরা যখন কোণ আঁকবো, তখন এই কোণটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ। এই কোণটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ, ঠিক আছে, রাইট? আচ্ছা, মনে রাখবা, উপচাপ থেকে অধিচাপের মধ্যে যেই কোণটা আঁকা হয়, এই বৃত্তস্থ কোণটা অলওয়েজ সূক্ষ্ম কোণ। অলওয়েজ কি কোণ বলো তো? সূক্ষ্ম কোণ, ঠিক আছে? এখন এই যে বৃত্তস্থ এই কোণটা, যেটা অধিচাপের ভিতরে আঁকা হয়েছে, উপচাপ থেকে অধিচাপের মধ্যে আঁকা হয়েছে, এটার অনেকগুলো নাম আছে। আমি নামগুলো তোমাকে একটা একটা করে ক্লিয়ার করি। সেটা হচ্ছে উপচাপের উপর দণ্ডায়মান কোণ। এক নাম্বার হচ্ছে উপচাপের উপর দণ্ডায়মান। উপচাপের উপর দণ্ডায়মান উপচাপের উপর দাঁড়ায় আছে একটা কোণ, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, ঠিক আছে? 2 নাম্বার, এটাকে আরেকটা নাম ডাকে, সেটা হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত কোণ। অধিচাপে অন্তর্লিখিত। অধিচাপে অন্তর্লিখিত এই যে এই কোণটা কি অধিচাপের ভিতরে তৈরি করা হয়েছে না, এই জন্য এটাকে বলা হয় অধিচাপে অন্তর্লিখিত কোণ। এটাও কিন্তু সূক্ষ্ম কোণ। তোমাকে যদি প্রশ্নে বলো উপচাপের উপর দণ্ডায়মান কোণ, এটাও সূক্ষ্ম কোণ। যদি বলো অধিচাপে অন্তর্লিখিত কোণ, এটাও সূক্ষ্ম কোণ। আবার আরেকটা নাম দেয় এটাকে, সেটা হচ্ছে উপচাপের
উপচাপের অনুবন্ধী চাপে, উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ, উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ। আচ্ছা, উপচাপ আর অধিচাপ এরা পরস্পর কি বিপরীত না? তাহলে আমরা অধিচাপকে উপচাপের অনুবন্ধী চাপ বলতে পারি, আবার সেম টু সেম উপচাপকে অধিচাপের অনুবন্ধী চাপ বলতে পারি। তাহলে ভাইয়া উপচাপের অনুবন্ধী চাপ দ্যাট মিন্স অধিচাপ, তাহলে অধিচাপের ভিতরে অন্তর্লিখিত কোণই কি সূক্ষ্মকোণ না? রাইট। 4 নম্বর হচ্ছে এমন হইতে পারে যে অধিচাপের অনুবন্ধী চাপের, অধিচাপের অনুবন্ধী চাপে দণ্ডায়মান কোণ, অনুবন্ধী চাপে দণ্ডায়মান কোণ। আচ্ছা, অধিচাপ তো বড়টা, তাহলে অধিচাপের অনুবন্ধী চাপ মানে কি উপচাপ, উপচাপের উপর দণ্ডায়মান কোণ সূক্ষ্মকোণ। তাহলে দেখো এটার অনেকগুলা নাম, বুঝছো? ক্লিয়ার? তাহলে তুমি জিনিসটা এইভাবে মনে রাখবা, অধিচাপের ভিতরে যে কোণটা হয় এটা সবসময় সূক্ষ্মকোণ হয়। মনে রাখার জন্য সহজ একটা উপায় হচ্ছে, মনে রাখবা যাদের অনেক টাকা পয়সা এদের মন ছোট, মানে এইভাবে চিন্তা করতে পারো, আমি নেগেটিভলি বলতেছি না, জাস্ট ধরো যারা অনেক টাকা পয়সা আছে এদের মনটা ছোট, যারা গরিব এদের মন বড়, মানে এইভাবে চিন্তা করবা। তো অধিচাপ মানে ভিতরে যে কোণ উৎপন্ন হবে সূক্ষ্মকোণ, তাহলে উপচাপের উপর যে কোণটা উৎপন্ন হবে এটা স্থূলকোণ। অর্থাৎ এই যে খেয়াল করো, এখানে যদি উপচাপের উপর একটা অন্তর্লিখিত কোণ আঁকা হয়, তাহলে এই কোণটা হচ্ছে স্থূলকোণ, এই কোণটা হচ্ছে আমাদের স্থূলকোণ। বুঝছো? তাহলে তুমি চিন্তা করে দেখো, এটার যেহেতু 4টা নাম, তাহলে এটার অবশ্যই 4টা নাম হবে। কি কি নাম হইতে পারে? সেটা হচ্ছে অধিচাপের উপর দণ্ডায়মান কোণ, মনোযোগ দাও, অধিচাপের উপর দণ্ডায়মান কোণ নাম্বার 1, উপচাপে অন্তর্লিখিত কোণ নাম্বার 2, অধিচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ নাম্বার 3, উপচাপের অনুবন্ধী চাপের উপর দণ্ডায়মান কোণ নাম্বার 4। বুঝছো? কনফিউশনে পড়ো না, তুমি এই জিনিসগুলো আয়ত্ত করো, তোমার এইটা অটোমেটিক তুমি বুঝে যাবা। ঠিক আছে? তাহলে এগুলো গেল আমাদের জাস্ট নামগুলো আর কি। এখন আমরা কিছু এমসিকিউ দেখি। দেখো কি বলছে, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে অধিচাপের ভিতরে যে কোণটা উৎপন্ন হয় সবসময় সূক্ষ্মকোণ। ক্লিয়ার? দেন উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত, উপচাপের অনুবন্ধী চাপ দ্যাট মিন্স অধিচাপ, তাহলে অধিচাপে অন্তর্লিখিত হচ্ছে সূক্ষ্মকোণ। দেন 3 নম্বরে আসো, কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ, এটাও সূক্ষ্মকোণ। দেন 4 নম্বরে আসো, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, নিচের কোণটি উপচাপের ভিতরে যে কোণটা হয় এটা স্থূলকোণ হয়। এখানে স্থূলকোণ কোণটা, স্থূলকোণ হচ্ছে 110 ডিগ্রি। বুঝছো নি? ক্লিয়ার সবাই? ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ মানে উপচাপ, উপচাপের ভিতরে কোণ স্থূলকোণ। কি কোণ? স্থূলকোণ। এরপরে আসো, আচ্ছা তাহলে মোটামুটি 5টা এমসিকিউ দেখলাম, যেখানে উপচাপ অধিচাপের যে কনসেপ্টটা সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ এগুলা দিয়ে করা হয়েছে, রাইট? এবার আসো আরেকটা কনসেপ্টে যাই। বলছে কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা সম্ভব? তুমি খেয়াল করো, একটা ত্রিভুজের মধ্যে যতগুলা বাহু আছে ততগুলা বহির্বৃত্ত আঁকা সম্ভব। খুবই সিম্পল একটা হিসাব, যতগুলা বাহু আছে ততগুলা কি বহির্বৃত্ত আঁকা সম্ভব। যেমন ধরো যে এই যে এখানে ধরো একটা বাহু, বহির্বৃত্ত আঁকতে হলে কি করতে হয় বলো? সবসময় বহির্বৃত্ত আঁকতে হলে আমাদের কি করতে হয়? বর্ধিত করতে হয়, বাহুগুলাকে বর্ধিত করতে হয়। বুঝছো? তাহলে আমরা বাহুগুলাকে বর্ধিত করলাম, বর্ধিত করার পর আমরা এখানে বহির্বৃত্ত আঁকার সিস্টেম হচ্ছে 3টা বাহুকে স্পর্শ করে এমন বৃত্ত আঁকতে হবে না, রাইট? তাহলে 3টা বাহুকে স্পর্শ করে এখানে একটা বৃত্ত আঁকা সম্ভব তোমার, এখানে তো দেই নেই। তারপরে তোমার যে এখানে একটা বৃত্ত আঁকা সম্ভব, তারপরে এখানে একটা বৃত্ত আঁকা সম্ভব। মানে বুঝতেছো, মানে ব্যাপারটা হচ্ছে আরো ছোট করে আঁকতে হইতো আর কি। ঠিক আছে? তাহলে বহির্বৃত্ত মানে 3টা বাহুকে স্পর্শ করে এমন বৃত্তগুলোকে আমরা কি বহির্বৃত্ত বলি।
তাহলে একটা বৃত্তের ক্ষেত্রে যেহেতু 3টা বাহু, তাহলে 3টা বহির্বৃত্ত আঁকা সম্ভব। একবার এক স্টুডেন্ট মানে অফলাইনে বলছি যে কয়টা বহির্বৃত্ত আঁকা সম্ভব, আঁকতে দেখি। তো 3টা আঁকছে, আবার এখানে আঁকছে একটা, 4টা, এখানে আঁকছে একটা, 5টা, এখানে আসছে একটা, 6টা। এইগুলা কি হবে? এগুলা কি 3টা বাহু কি স্পর্শ করে নাকি 2টা বাহু কি স্পর্শ করে? 2টা বাহু করে, এগুলো হবে না। তাহলে একটা বৃত্তের মনে রাখবা বহির্বৃত্ত আঁকা সম্ভব হচ্ছে 3টা। ঠিক আছে? বলছে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি? রম্বস, আয়তক্ষেত্র, বর্গ না ট্রাপিজিয়াম? আমরা কি জানি সবাই বলো তো? আমরা জানি কোন একটা বৃত্তের ভিতরে যখন তুমি একটা চতুর্ভুজ অঙ্কন করতে যাবা, কোন একটা বৃত্তের ভিতরে যখন তুমি একটা চতুর্ভুজ অঙ্কন করো, চতুর্ভুজ অঙ্কন করলে বলো তো তার বিপরীত কোণগুলার, চতুর্ভুজ অঙ্কন করতে যাও তখন তার বিপরীত যে কোণগুলা হয়, তার বিপরীত কোণগুলার সমষ্টি কিন্তু অলওয়েজ কত ডিগ্রি হয় বলো তো? 180 ডিগ্রি, তাই না? অলওয়েজ কত ডিগ্রি? 180 ডিগ্রি হয়। কিন্তু যখন তুমি একটা বৃত্তের ভিতরে একটা সামান্তরিক অঙ্কন করতে যাবা, সামান্তরিক মানে জানো কি? সামান্তরিক মানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো ভাইয়া যখন একটা বৃত্তের ভিতর তুমি একটা সামান্তরিক অঙ্কন করতে যাবা, এটা কিন্তু কোনোদিন তুমি যদি পিওর সামান্তরিক আঁকো, এটা কিন্তু ভিতরে কোনোদিন চারটা শীর্ষবিন্দু কিন্তু এই বৃত্তের উপরে অবস্থিত হবে না। এই সামান্তরিকটা যখন তুমি সামান্তরিক না অঙ্কন করে, মানে সামান্তরিক মানে কি? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। কিন্তু আবার আমরা কি জানি? যেহেতু বৃত্তের ভিতরে অঙ্কিত হচ্ছে, তার মানে বিপরীত কোণগুলার সমষ্টি 180 ডিগ্রি হইতে হবে, রাইট? ওই তখন গিয়ে কি হয়? 180 ডিগ্রি করার জন্য তোমাকে এখানে আয়তক্ষেত্র অঙ্কন করে ফেলতে হয়। কারণ আমরা কি জানি? একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, ঠিক তেমনি একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল, তাই না? কিন্তু আয়তক্ষেত্রের যে তোমার হচ্ছে বিপরীত বাহুগুলার যে সমষ্টি, এটা 180 ডিগ্রি। কিন্তু আমরা সামান্তরিক যদি ভিতরে অঙ্কন করতে চাই, 4টা শীর্ষবিন্দুকে স্পর্শ করবে না। তাহলে সামান্তরিক ভিতরে আঁকতে গেলে স্পর্শ যেহেতু করে না, সামান্তরিকটাকে আয়তক্ষেত্রের মতো আঁকতে হয়। বুঝছো? তাহলে আমরা মনে রাখবো বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক সবসময় একটা কি ক্ষেত্র বলো তো? আয়তক্ষেত্র। ঠিক আছে? আচ্ছা, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থ স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তাহলে আমরা এখানে আরেকটা কনসেপ্ট শিখে যাই একটু। ধরো তোমাকে আমি বললাম হচ্ছে দুইটা বৃত্ত, ধরো দুইটা বৃত্ত তুমি চিন্তা করো মানে কত হবে থাকতে পারে দুইটা বৃত্ত। ঠিক আছে? ধরো এখানে একটা বৃত্ত আমি আঁকলাম। দেখো এই বৃত্ত দুইটা কিন্তু পরস্পরকে ছেদও করে না, স্পর্শ করে না, রাইট? আমি ছোট করে আঁকি। দুইটা বৃত্ত মনে করো, এরা পরস্পরে কি করে না বলো তো? ছেদও করে না, আবার কি করে না? স্পর্শ করে না, রাইট? আচ্ছা, এরপরে মনে করো যে আমি আবার আরো দুইটা বৃত্ত নিলাম, যারা কি না পরস্পরকে তোমার কি করে? ধরো বহিস্থভাবে স্পর্শ করে। আবার মনে করো আমি ধরো আরো দুইটা বৃত্ত নিলাম, যারা কি করে? বৃত্ত দুইটা হচ্ছে পরস্পরকে ছেদ করে, পরস্পর কি করে? ছেদ করে। আবার আমি আরো দুইটা বৃত্ত নিলাম, যারা কি না পরস্পরকে স্পর্শ করে, বাট অন্তঃস্পর্শ মানে ভিতরে স্পর্শ করে, ভিতরের দিকে স্পর্শ করে। আবার আমি এখানে দুইটা বৃত্ত নিলাম, যারা কি না একটা বৃত্ত আরেকটা বৃত্তের ভিতরে অবস্থিত, মানে তার স্পর্শ করে না, ছেদও করে না। ঠিক আছে? আচ্ছা, তো নর্মাল তুমি চিন্তা করো, তাহলে 5টা অবস্থান এখানে বৃত্তগুলোর মধ্যে থাকতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এর মধ্যে তুমি চিন্তা করো, দেখো এটাকে বলা হয় বহিঃস্পর্শ, মানে দুইটা বৃত্ত পরস্পরে কি করে? বহিস্থভাবে স্পর্শ করে, এটা হচ্ছে বহিঃস্পর্শ। আর এটা হচ্ছে তোমার অন্তঃস্পর্শ, যেখানে দুইটা বৃত্ত পরস্পরে কি করে? অন্তঃস্থভাবে স্পর্শ করে। তাহলে একটা বহিঃস্পর্শ আর একটা কি স্পর্শ বলো তো? অন্তঃস্পর্শ। এবার তুমি চিন্তা করে দেখো, এই যে কেন্দ্র দুইটা আছে, কেন্দ্র দুইটা C1 C2 কেন্দ্র, তুমি চিন্তা করে দেখো এই C1 C2 কেন্দ্র দুইটা যখন আমরা যোগ করে দিব, মানে বহিস্থ স্পর্শ করলে যখন কেন্দ্র দুইটা আমরা যোগ করে দিব, তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই বৃত্তের যে ব্যাসার্ধটা ধরো R1
আর এই বৃত্তের যে ব্যাসার্ধ R2, তুমি মনে রাখবা বহিঃস্থ স্পর্শ করলে এদের কেন্দ্র থেকে কেন্দ্রের যে দূরত্বটা হয় অর্থাৎ C1 থেকে C2 যে দূরত্বটা হবে তোমার R1 এবং R2 এদের যোগফলের সমান। এদের কি ফলের সমান বলো তো? যোগফলের সমান। মানে এইটা আর এইটা যোগ করলে কি কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব মিন করে না? বুঝা গেছে? আচ্ছা, আর যদি অন্তঃস্পর্শ করে তাহলে তুমি চিন্তা করে দেখো কেন্দ্র থেকে কেন্দ্রের যে দূরত্বটা এটা কত হবে আসলে? ধরো এটা C1, এটা মনে করো C2, তাহলে এই দূরত্বটা কত হবে আসলে? তুমি চিন্তা করো C2 এর যে ব্যাসার্ধ এটা কিন্তু পুরোটা R2, রাইট? আবার C1 এর ব্যাসার্ধ কিন্তু পুরোটা কিন্তু R1। তো তুমি নর্মাল চিন্তা করো যে R1 থেকে R2 বিয়োগ করলে কিন্তু কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব পাওয়া যায়, তাই না? তার মানে এখানে শর্তটা হচ্ছে C1 C2 এর দূরত্ব হবে তোমার R1 আর R2 এর পার্থক্যের সমান। পার্থক্য কেন লিখলাম? কারণ যেটা বড় সেটা থেকে বিয়োগ করবা, তোমার বিয়োগ ফল না লিখে তুমি পার্থক্য লিখলাম আর কি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার বহিঃস্পর্শ এবং অন্তঃস্পর্শ হওয়ার শর্ত। এবার আসো আমরা আর একটা জিনিস এখানে দেখে ফেলি, সেটা হচ্ছে দুইটা বৃত্তের বিভিন্ন অবস্থানের জন্য তাদের কতগুলা স্পর্শক আঁকা সম্ভব। কতগুলা কি আঁকা সম্ভব? স্পর্শক। যেমন এই বৃত্তের ক্ষেত্রে তুমি কোনো স্পর্শক আঁকতে পারবা না। দুইটা বৃত্ত যখন পরস্পরকে মানে একটা বৃত্ত যখন আরেকটা বৃত্তের ভিতর অবস্থান করে, তারা ছেদ বা স্পর্শ কিছুই করে না, তখন এদের মধ্যে কোনো স্পর্শক পাওয়া যায় না, স্পর্শরেখা পাওয়া যায় না, স্পর্শক হচ্ছে শূন্য। দুইটা বৃত্ত যখন পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে তখন একটা পয়েন্টে স্পর্শ করে, আর এই পয়েন্টে তোমার একটা মাত্র স্পর্শক আঁকা সম্ভব। তুমি মনে রাখবা দুইটা বৃত্ত যখন পরস্পরকে অন্তঃস্পর্শ করে তখন এদের মধ্যে স্পর্শক পাওয়া যায় কয়টা বলো তো? একটা পাওয়া যায়। ওকে, আবার দুইটা বৃত্ত যখন পরস্পরকে ছেদ করে তখন স্পর্শক পাওয়া যাবে দুইটা। কটা পাওয়া যাবে? দুইটা। কোথায় কোথায়? এই যে একটা হচ্ছে উপরের দিকে স্পর্শক পাওয়া যায়, সাধারণ স্পর্শক, এদেরকে কিন্তু সাধারণ স্পর্শক বলা হয়। আবার এখানে একটা স্পর্শক পাওয়া যায়, ঠিক আছে? আবার দুইটা বৃত্ত যখন পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে তখন তোমার স্পর্শক পাওয়া যাবে হচ্ছে তোমার তিনটা। কটা পাওয়া যাবে? তিনটা। কেমনে কেমনে? এই যে একটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে এই বরাবর, আর হচ্ছে মাঝখান দিয়ে। দুইটা বৃত্ত যখন পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে তখন সাধারণ স্পর্শক পাওয়া যাবে কয়টা? তিনটা। আবার দুইটা বৃত্ত যদি পরস্পর ছেদ করে না, স্পর্শ করে না, বাইরে অবস্থিত, তখন সাধারণ স্পর্শক পাওয়া যাবে হচ্ছে তোমার চারটা। কটা পাওয়া যাবে? চারটা। কেমনে কেমনে চারটা পাওয়া যাবে? এই দেখো উপরের দিকে একটা, নিচ দিক থেকে একটা, আবার এই পাশ থেকে একটা, আবার এই পাশ থেকে আরেকটা। বুঝছো? চারটা স্পর্শক পাওয়া যায়। তার মানে তুমি এটা মনে রাখবা দুইটা বৃত্তের মধ্যে যদি বলা হয় সর্বোচ্চ কতগুলা সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? সর্বোচ্চ চারটা। তার মানে এখানে 0 1 2 3 4। ক্লিয়ার? এবার চলো আমরা অনেকগুলো এমসি করে ফেলতে পারবো এর মধ্যে। বলছে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্থ স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। এরপরে বলছে 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তাহলে যেহেতু অন্তঃস্পর্শ করে তাহলে এদের বিয়োগফল, তাহলে 5 আর 3 বিয়োগফল হচ্ছে 2 সেন্টিমিটার। বিয়োগফল 2 সেন্টিমিটার। বলছে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাস বলছে, ব্যাস। তাহলে ব্যাস মানে হচ্ছে এখানে 8 সেন্টিমিটার মানে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, 6 সেন্টিমিটার ব্যাস মানে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে 4 এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। বলছে কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব কত? তাহলে বহিঃস্পর্শ মানে কি? কেন্দ্র দুইটা যোগ মানে ব্যাসার্ধ দুইটা যোগ করতে হবে। তাহলে 4 এবং 3 যোগ করলে কত হয়? 7। দেন বৃত্তের একটি বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা সম্ভব? আচ্ছা, এটা ইন্ডিভিজুয়াল একটা বিন্দুর কথা জাস্ট বলছে, সাধারণ স্পর্শকের কথা বলে নাই। জাস্ট একটা বৃত্তের মধ্যে তুমি মনে রাখবা একটা বৃত্তের উপরস্থ একটা পয়েন্টে তুমি শুধুমাত্র একটা মাত্র স্পর্শক আঁকতে পারবা। শুধুমাত্র একটা মাত্র স্পর্শক আঁকতে পারবা। তার মানে এখানে আনসার হবে 1 নাম্বারটা। ওকে, কোন একটি বৃত্তের
একটি বিন্দুতে একটি মাত্র স্পর্শক আঁকা সম্ভব, এখানে আর কোনো স্পর্শক আঁকতে পারবা না। বুঝা গেছে? আচ্ছা, বলছে দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব? ছেদ করলে সাধারণ স্পর্শক পাওয়া যায় দুইটা, মনে আছে? ছেদ করলে দুইটা পাওয়া যায়। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, বহিঃস্থ স্পর্শ করলে সাধারণ স্পর্শ পাওয়া যায় তিনটা, সাধারণ স্পর্শ পাওয়া যায় তিনটা। দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শ আঁকা সম্ভব? সর্বোচ্চ চারটি, সর্বোচ্চ চারটি। দেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অবস্থিত? তুমি মনে রাখবা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে অতিভুজের মধ্যবিন্দুতে। অতিভুজের কোথায় অবস্থিত? মধ্যবিন্দুতে, মনে রাখবা এটা। একটা সমকোণী ত্রিভুজ, একটা বৃত্ত, একটা বৃত্তের মনে করো যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, অন্তর্লিখিত একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা হচ্ছে অবশ্যই অতিভুজের মধ্যবিন্দু। দেখো এই যে অতিভুজের যে মধ্যবিন্দুটা আছে এটাই কি বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? আচ্ছা, আমি তাহলে তোমাদের এই জিনিসগুলো একটু মানে ক্লিয়ার করি জিনিসটা, এটা একটা কনসেপ্টে যাই। তো তোমার ধরো একটা ত্রিভুজ ধরো মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের যদি আমি একটা পরিবৃত্ত আঁকি, তাহলে তার পরিকেন্দ্র হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের, আচ্ছা এটা আসলে সূক্ষ্মকোণ হয় না, এটা আসলে একটা 90 ডিগ্রি হয়ে গেছে, মানে সমকোণ হয়ে গেছে আর কি, বুঝছো? এটা আমি সূক্ষ্মকোণ আঁকি দত্তরি, মানে এটা সমকোণ হয়ে গেছে, আমি তোমার দেখাচ্ছি, এটা সমকোণ হয়ে গেছে, এই যে দেখো সমকোণ হয়ে গেছে, বুঝছো? মানে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত বলো তো? হয় সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে অতিভুজের মধ্যবিন্দুতে। অতিভুজের কি বিন্দু? মধ্যবিন্দু। এবার মনে করো একটা সূক্ষ্মকোণ আঁকলাম, একটা সূক্ষ্মকোণের পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের ভিতরে অবস্থিত, ত্রিভুজের কি অভ্যন্তরে। সূক্ষ্মকোণী কিরে ও ছোট করতে হইব না, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা কি? একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের মাঝখানে ভিতরে অবস্থিত। আবার তোমার যদি একটা স্থূলকোণ আঁকো, তুমি একটা ধরো স্থূলকোণ আঁকলাম, তো স্থূলকোণের যে পরিকেন্দ্রটা হবে, স্থূলকোণে যদি তুমি একটা পরিবৃত্ত আঁকো, এটা পরিবৃত্ত কি আদৌ হবে? হবে তো অবশ্যই। স্থূলকোণটা হচ্ছে আরো বড় করতে হবে, এই দেখো স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা হচ্ছে মানে ত্রিভুজের বাইরে অবস্থিত, ত্রিভুজের কি বাইরে। তাহলে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের মাঝখানে, আর স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজটার বাইরে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলো এবার যাই, এটা পারবো। তাহলে কি বলছে? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে কোথায় অবস্থিত? ত্রিভুজের বহির্ভাগে। দেন এবিসিডি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের এবিসি এই কোণের মান যদি 110 ডিগ্রি হয়, তাহলে এডিসি কত? তোমরা কি জানো বলো তো? তোমরা জানো যে একটা চতুর্ভুজ, একটা বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ অঙ্কিত হয়, একটা বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ আমরা অঙ্কন করি, তাহলে একটা চতুর্ভুজের বিপরীত যেই কোণগুলা, একটা বৃত্তের ভিতরে আমরা যদি একটা চতুর্ভুজ অঙ্কন করি, তাহলে এই চতুর্ভুজের বিপরীত কোণগুলার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, রাইট? এখানে বিপরীত যে কোণগুলা, এই বিপরীত কোণগুলার সমষ্টি কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। তা তোমাকে এখানে কি বলছে প্রশ্নে? এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কোণ এবিসি যদি 110 ডিগ্রি হয়, তাহলে এডিসি কত? এবিসি 110 হইলে এ দুটো যোগফল তো 180 ডিগ্রি, তাহলে আমাদের এডিসিটা কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি হবে। খুবই সিম্পল, রাইট? দেন এখানেও সেম জিনিস, না, এটা হচ্ছে বৃত্তের ওই যে আমরা পড়ছি না, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ,
এই কনসেপ্ট দিয়ে অনেকগুলো ম্যাথ আছে, আমরা এই ম্যাথগুলো এখন একটা একটা করে সলভ করব। ওকে, তাহলে খেয়াল করো, এখানে বলছে এই চিত্রটা দিয়ে বলছে যে নিচের কোনটা সঠিক। তাহলে প্রথম অপশনে কি বলছে বলো তো? প্রথম অপশনে বলছে DOE ইকুয়াল টু 2 ইন্টু DCE। DOEটা কোনটা বলো তো? DOE মানে DOH এটা, রাইট? তাহলে এই কোণটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, কার উপর দণ্ডায়মান? DE এর উপর দণ্ডায়মান। আর 2 ইন্টু DCE, DCE হচ্ছে এটা, তাহলে এটাও দণ্ডায়মান কার উপর বলো তো? DE চাপের উপর না? তাহলে DE চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। তাহলে এটাই মিলে গেছে, তাহলে বাকি অপশন কি চেক করা দরকার আছে? বাকি অপশন চেক করার দরকার নেই, বুঝছো? মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ যে, এটা প্রথমটাই সঠিক, বাকিগুলো দেখা দরকার নেই। এরপরে কি বলছে? ও কেন্দ্রবিষ্ট ABC বৃত্তে AOB 80 ডিগ্রি, এই যে AOB এটা 80 ডিগ্রি বলছে। AOB 80 ডিগ্রি হইলে, এটা 80 ডিগ্রি হইলে বলছে ACB কত? তাহলে এটা কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ না? তাহলে 80 ডিগ্রি হলে কত ডিগ্রি হবে? এটা 40 ডিগ্রি হবে। খুবই সিম্পল জিনিস, 40 ডিগ্রি হবে। দেন কি বলছে? AOC কত? এই যে AOC কত? তাহলে বলো AC চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। এটা 50 হলে এটা কত হবে? এটা সিম্পলি 100 হবে। এটা হচ্ছে 100। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে কি বলছে? QPR, এই যে QPR এবং QSR, এই যে এই কোণটা এবং এই কোণটার সমষ্টি চাইছে। তাহলে আমাকে বলো QR এর উপর দণ্ডায়মান, এটা কি বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ না? কেন্দ্রস্থ কোণগুলো কি বৃত্তস্থ কোণের কিন্তু দ্বিগুণ, রাইট? তাহলে এটা 90 ডিগ্রি হইলে এটা কত ডিগ্রি? এটা 45 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলে এটা তো 45 ডিগ্রি, কারণ এগুলো সবগুলোই কি বৃত্তস্থ কোণ এবং QR উপর দণ্ডায়মান কোণ, তাই না? তাহলে এই দুটো সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। শেষ, বুঝতে পারছি? ক্লিয়ার? বলছে প্রবৃদ্ধ BOD এর মান কত? আচ্ছা খেয়াল করো, BD চাপের উপর দণ্ডায়মান, এইটা কি বৃত্তস্থ কোণ না? তাহলে এই বৃত্তস্থ কোণটা কি এই কেন্দ্রস্থ কোণের কিন্তু অর্ধেক, রাইট? তাহলে বলো তো এটা যদি 95 ডিগ্রি হয়, তাহলে এটাকে দ্বিগুণ করলে কত হয়? দ্বিগুণ করলে হবে এটাকে তোমার 190 ডিগ্রি, রাইট? 190। বাট আমাকে কিন্তু BODর এটার মান বের করতে বলে নাই, বলছে প্রবৃদ্ধ BOD বের করতে। ভাইয়া প্রবৃদ্ধ মানে কি? প্রবৃদ্ধ মানে হচ্ছে, ও প্রবৃদ্ধ তো 180 ডিগ্রি, মানে 180 থেকে বড়, রাইট? তাহলে আনসার 190 ডিগ্রি হবে। আনসার 190 ডিগ্রি। প্রবৃদ্ধ বলছে না, তাহলে তোমার আনসার 190 ডিগ্রি। শোনো, অনেকে ঝামেলা করবে জানো কি? তোমার এই চিত্রটা দিছে না, চিত্রটা দিছে একটা বাজে একটা চিত্র, মানে এটা আসলে কিন্তু অ্যাকচুয়াল চিত্র না। তোমার দেখো এটা যদি 95 হয়, অবশ্যই এটা 190 হয়ে যাবে দ্বিগুণ করলে, রাইট? তাহলে এই কোণটা তো এমনি হওয়া উচিত না, এটা তো এরকম 190 ডিগ্রি কোণ কি এরকম হয়? 190 ডিগ্রি কোণ হবে এরকম, এরকম হবে, বড় কোণ হবে, বুঝছো? তো অনেকেই কনফিউশনে পড়ে যাবে, অনেকে কনফিউশনে পড়া 360 থেকে আবার 190 বিয়োগ করে দেয়, ঝামেলা আছে। ভাইয়া এটা কিন্তু অলরেডি প্রবৃদ্ধ কোণ, মানে আসলে চিত্রটা এরকম হওয়া উচিত না, এটা চিত্রটা আসলে ভুল, মানে এটা তোমাকে ধোকা দেওয়ার জন্য করছে, বুঝা গেছে? আনসার কত ডিগ্রি? 190 ডিগ্রি। ক্লিয়ার? এরপরে কি বলছে? কোন বৃত্তের কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র হলে x এর মান কত? আচ্ছা খেয়াল করো, BC চাপের উপর দণ্ডায়মান হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। আমরা কি জানি বলো তো? আমরা জানি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, রাইট? তাহলে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে x প্লাস 40 আর বৃত্তস্থ কোণটা হচ্ছে x প্লাস 10। কিন্তু এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে 2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এই সমীকরণ থেকে জাস্ট x এর মানটা বের করো। তাহলে বলো x প্লাস 40 ইকুয়াল টু 2x প্লাস 20, তাই না? তাহলে বলতো কত আসবে এখানে? তাহলে x এর মান আসবে, xটাকে ওই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসো, তাহলে 20 আসবে। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ ধরে আমরা x এর মানটা বের করে ফেলতে পারি। ঠিক আছে? তো সেম টু সেম প্রশ্ন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, নিজেরা একটু করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা বলছে কোন বৃত্তের কেন্দ্র জি, ও বৃত্তের কেন্দ্র জি হচ্ছে 10 সেন্টিমিটার, জিডি 4 সেন্টিমিটার, হাফ ইন্টু EFG বের করতে বলছে। আচ্ছা ভাইয়া এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, রাইট?
তাহলে এখানে জিডি এনতেন এটা দরকার নাই আমাদের, আমাদের বলছে এটার অর্ধেক কোণ কত। ভাইয়া এটার অর্ধেক কোণ কত হবে বলো তো? প্রথম কথা হচ্ছে ভাই এটা সমকোণী ত্রিভুজ, আপনি বুঝছেন কেমনে? কারণ যেই ত্রিভুজটা আঁকা হয়েছে তার কিন্তু কেন্দ্র কিন্তু অতিভুজের উপর দেওয়া হয়েছে, তার মানে অবশ্যই সমকোণী ত্রিভুজ এটা। তাহলে সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা অর্ধেক কত হবে? 45 ডিগ্রি হবে। তাহলে আমাদের এত দৈর্ঘ্য মৈর্ঘ্য দেওয়া লাভ কি? আমাদের তো 45 ডিগ্রি কি বের করতে পারি। বোঝা গেছে? সো এই ধরনের ম্যাথগুলো অনেক সময় কি কনফিউশন ক্রিয়েট করে। ঠিক আছে? আচ্ছা, বলছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের একটি কোণ 75 ডিগ্রি হলে, একটি কোণ 75 ডিগ্রি তার বিপরীত কোণ কত? আমরা জানি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বলে 180 থেকে 75 যদি বিয়োগ করো তাহলে কত হবে? 95 হবে না? কত হবে? 95। তাহলে এখানে 95 হচ্ছে আনসার। বোঝা গেছে? ক্লিয়ার? 95 কি 90, হ্যাঁ 95। ঠিক আছে? আচ্ছা, এই 95 কেমনে? 105 না? 105 আর 75 কত? 180 না? কি একটা অবস্থা। আচ্ছা, তাহলে আমাদের আনসার কত? 105 ডিগ্রি। বলছে এ বি সি এর মান কত? ভাই বলো, এই কোণটা 110 ডিগ্রি হইলে আমরা জানি কি বৃত্তের ভিতরে চতুর্ভুজ অঙ্কন করলে বিপরীত কোণ ধরনের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এর অবশ্যই কত ডিগ্রি হবে? এর অবশ্যই 70 ডিগ্রি হবে। ঠিক আছে? এরপরে কি বলছে? এটা খুব ইম্পর্টেন্ট। বলছে যে এ বি সি এর মান কত? আচ্ছা তুমি চিন্তা করো, এ বি সি ডি একটা চতুর্ভুজ যেটা বৃত্তের মধ্যে অঙ্কিত হয়েছে, এডিকে বর্ধিত করে ই পর্যন্ত বাড়ানো হয়েছে। এখানে বাইরের দিকে একটা কোণ উৎপন্ন হয়েছে 98 ডিগ্রি। কত ডিগ্রি? 98 ডিগ্রি, তাই না? আচ্ছা, তুমি একটা জিনিস বলো তো আমাকে, এই পুরা কোণটা, এই যে এই কোণটা প্লাস এই কোণটা, এই পুরা কোণটা কি 180 ডিগ্রি না? রাইট? তাহলে এটা যদি 98 ডিগ্রি হয় বলো তো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? যদি ওইটা 98 ডিগ্রি হয় তাহলে 180 থেকে 98 বিয়োগ করলে কত হয় বলো? 180 থেকে যদি তুমি 98 বিয়োগ করো, 180 মাইনাস 98 যদি বিয়োগ করো তাহলে 82 ডিগ্রি হয় না? তাহলে এটা হচ্ছে 82 ডিগ্রি। আমি তোমাকে জিনিসটা বুঝাচ্ছি, খেয়াল করো, 82 ডিগ্রি। আবার এই কোণ আর এই কোণ এদের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমাকে একটু বলো তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা আবার 98 ডিগ্রি হবে। তোমাকে একটা ট্রিক শিখাই দিই। ট্রিকটা হচ্ছে, যখন কোন একটা বৃত্তের ভিতরে অন্তর্লিখিত চতুর্ভুজ তৈরি হবে এবং এর একটা বাহুকে বর্ধিত করা হবে, তখন এই বর্ধিত বা বহির যেই মানে বহির্বিভাগে যে কোণটা উৎপন্ন হয় না, বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ যে বিপরীত যে কোণটা আছে না, এটার মানের সমান। অর্থাৎ এটা এখানে 98 হইলে এটাও 98 হবে। কারণ জানো কি? কারণ এই 98-এর সাথে এটা কিন্তু পরস্পর সম্পূরক কোণ, রাইট? আবার এটার সাথে এটাও কিন্তু সম্পূরক কোণ, তাহলে এটার সাথে এটাও সম্পূরক, এটার সাথে এটাও সম্পূরক, তাহলে অবশ্যই এটা সমান। বুঝতে পারছো? ক্লিয়ার? তুমি এটা মনে রাখো, কারণ এখানে অনেকগুলো ম্যাথ দেখবা আমরা করবো এমসিকিউ, দেখবে এই জিনিসগুলো আমাদের লাগে। তাহলে আমাদের আনসার কত বলো তো? আনসার 98। তাহলে আমরা কি এরকমভাবে বের করবো? এখানে 98 দেখলে এটা 98, ডিরেক্ট আনসার বের করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, বলছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে পি কিউ আর এস অন্তর্লিখিত হয়েছে, এস পি কিউ কত? এস পি কিউ, খেয়াল করে এটা বাইরে 80 না? তাহলে এটাও 80। শেষ। দেখছো? তো এইভাবে যদি তুমি জিনিসগুলো জানা থাকে তাহলে দ্রুত আনসার করে আসতে পারবা। আচ্ছা, পরে কি বলছে? পিএসটি এর মান কত? সমান কোনটা? এই যে পিএসটি, পিএসটি এটা সমান কোনটা? দেখছো? মানে এই যে এবার তো ধরা খাবা, কারণ এখানে তোমার অনেক কিছু করে নিতে হবে না যদি না জানো তুমি। তাহলে বলো, এই পিএসটি এটা কিন্তু এই কোণের সাথে কি সম্পূরক, আবার এটার সাথে কিন্তু এটা সম্পূরক, তাই না? তাহলে অবশ্যই তোমার এই কোণ আর এই কোণ সমান। তাহলে পিএসটি হবে পি কিউ আর এর সমান। পি কিউ আর কোথায়? এই যে লাস্টে পি কিউ আর। বোঝা গেছে? সো কনসেপ্ট যখন ক্লিয়ার থাকবে তখন যেই অ্যাঙ্গেলে প্রশ্ন আসবে না তুমি পেরে যাবা। ঠিক আছে? আচ্ছা, নেক্সটে যাই। বলছে ও বৃত্তের কেন্দ্র উপরের চিত্রে পি ও কিউ 88 ডিগ্রি। ভাই পি ও কিউটা কত? এই যে 88 ডিগ্রি। বলছে পি আর কিউর মান নির্ণয় করে, যে পি আর কিউর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, এই যে পি কিউ চাপের উপর দণ্ডায়মান, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, রাইট? তাহলে কেন্দ্রস্থ কোণটা কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ না?
তাহলে এটা 88 ডিগ্রি হলে এটা কিন্তু 44 ডিগ্রি, রাইট? যদি এটা 88 ডিগ্রি হয় এটা কিন্তু কত ডিগ্রি বলো তো? এটা 44 ডিগ্রি, রাইট? আবার পি কিউ আর এস একটা চতুর্ভুজ অবস্থিত না? তাহলে চতুর্ভুজের বিপরীত কোণ দুটোর সমষ্টি কত? 180। তারপরে এটা বের করতে হলে জাস্ট সিম্পলি তুমি 180 থেকে 44 বিয়োগ করো। 180 থেকে কি 44 বিয়োগ করো, তাহলে বলো 180 থেকে যদি 44 বিয়োগ করো তাহলে 136 ডিগ্রি। 100 কত ডিগ্রি? 36 ডিগ্রি। বুঝছো না বুঝো নাই? মানে তোমার এই কেন্দ্রস্থ কোণটা দিয়ে আমি বৃত্তস্থ কোণ বের করব এবং এটার সম্পূরক কোণ হচ্ছে এটা, আমরা বের করে ফেলতে পারবো। তো এই ধরনের অনেকগুলো ম্যাথ আছে আমাদের এখানে। দেখো বলছে এ ও সি 86 ডিগ্রি, এ বি সি বের করতে বলছে। এটা হোমওয়ার্ক তোমার, এটা তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা এরপর কি বলছে? বি সি ডি এর মান নির্ণয় করো। বি সি ডি মানে এটা দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে, এটা তো 180 থেকে জাস্ট বিয়োগ করবা। 180 থেকে বিয়োগ করলে 95 আসবে, এটা বুঝাই যায়, এটা খুবই সহজ জিনিস। আচ্ছা এবার আসো স্পর্শকের কনসেপ্টগুলোতে। তো তোমাকে কি বলছে যে আগে তুমি জিনিসটা বুঝো। ধরো তোমার কাছে একটা বৃত্তের মানে একটা বৃত্ত আছে, বৃত্ত আমি একটা এখানে অঙ্কন করে আগে দেখাই কিছু জিনিস, তাহলে জিনিসগুলো তোমার ক্লিয়ার হবে। একটা বৃত্ত আছে, বৃত্তের বহিস্থ একটা বিন্দু আছে। তো বহিস্থ যে বিন্দুটা আছে এই বিন্দু থেকে বৃত্তের মধ্যে আমরা দুইটা স্পর্শক টানলাম। ধরো আমরা দুইটা স্পর্শক টানলাম। তবে এই স্পর্শকগুলার দৈর্ঘ্য কিন্তু অলওয়েজ সমান হয়, এটা আমরা সবাই জানি, তাই না? অলওয়েজ পি এ আর পি বি এটা কিন্তু সমান হয়, এটা আমরা জানি। আবার বৃত্তের কেন্দ্র তো ও, তাই না? তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ও এ এবং ও বি যখন তুমি মানে নিবা, ও এ আর ও বি এখানে কিন্তু ওরা 90 ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রি কোণ তৈরি করে। তবে যেহেতু এটা একটা চতুর্ভুজ, এই বিপরীত কোণ দুইটার সমষ্টি হচ্ছে মানে সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অবশ্যই এই যে এই কোণটা এবং এই কোণটা এদের যোগফলও কিন্তু অবশ্যই 180 ডিগ্রি হবে। তার মানে এখানে একটা কোণ দেওয়া থাকলে আমরা আরেকটা কোণ ইজিলি বের করতে পারি, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার আসো জিনিসটা, ও এটা ছাড়াও আরেকটা কনসেপ্টে বলি, সেটা হচ্ছে ধরো তোমার যদি এই টোটাল ওপি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ তৈরি করে, যে সমকোণী ত্রিভুজ তৈরি করে, তাহলে বিভিন্ন দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা বিভিন্ন দৈর্ঘ্য কি বের করতে পারি। অর্থাৎ ধরো তোমাকে এটা দেওয়া আছে, এটা বের করতে বলছে, অথবা এইটা আর এটা দেওয়া আছে, এটা বের করতে বলছে, এগুলো কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে বের করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা দেখি কি কি ম্যাথ আছে। আচ্ছা দেখো এখানে কি বলছে যে এই অ্যাঙ্গেলটা 55 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস 55, 180 মাইনাস 55 মানে 125 ডিগ্রি হবে, 125 ডিগ্রি, বুঝছো? দেন কি বলছে, আচ্ছা এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এই টাইপের বেশ কিছু ম্যাথ আছে, সো একটু বুঝো জিনিসটা, খেয়াল করো। ডিসিই এই যে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে, এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে, বুঝছো? আচ্ছা এখন তুমি খেয়াল করে দেখো এই অ্যাঙ্গেলটা 94 ডিগ্রি, তাহলে ভাইয়া এটাও তো 94 ডিগ্রি, তাই না? আর এটা 94 ডিগ্রি হয়, বলো এটা একটা ত্রিভুজ না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মধ্যে এই দুটোর যোগফল কত? 94 আর 20, 94 আর 20 মানে 114 ডিগ্রি, তাই না? তাহলে 180 থেকে 114 বিয়োগ করে দাও দেখি, তাহলে 66 ডিগ্রি আসে। 66 ডিগ্রি মানে 66 ডিগ্রি, এটা সহজ জিনিস। আসলে এটা না দিলেও চলতো, এইটা আর এটা দিলেও কিন্তু তোমার এটা থেকে এটাতে যাবা, এটা থেকে দুটো যোগ করে 180 থেকে বিয়োগ করে দিলেই পেয়ে যাবা। দেন কি বলছে, এই দেখছো এটা আবার ঠিকই দিছে, 96 আর 20, এখানে কিছু দেয়নি, দেখছো? তোমাকে বলছে যে এটা বের করার জন্য আর কিউটি বের করার জন্য, তাহলে 96 এলে এটাও তো 96, তাহলে এটা কত হবে? আবার 66, সেম প্রশ্নই, দেখছো? কুমিল্লা বোর্ড 17 দিছে, যশোর বোর্ড 23 দিছে। আচ্ছা এরপরে এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, মানে আমি ইম্পর্টেন্ট কেন বলতেছি কারণ এগুলোতে ধরো তোমার টাইম লেগে যেতে পারে যদি প্র্যাকটিসে ঠিক মতো না থাকে। বলছে ভাইয়া তোমাকে পিওএম এই অ্যাঙ্গেলটা বের করার জন্য, পিওএম
এম, এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। আচ্ছা, তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো, এই যে এই ত্রিভুজের এই বাহুটা এবং এই বাহুটা কিন্তু সমান, আবার এই দুটা ত্রিভুজের এই বাহুটা এবং এই বাহুটাও কিন্তু সমান, মানে তারা ব্যাসার্ধ, তাই না? আবার এখানে দুটা সমান চিহ্ন দেওয়া আছে, দ্যাট মিনস কি মিন করে, দ্যাট মিনস এইটা এবং এইটা সমান। অর্থাৎ এই যে দুটা ত্রিভুজ আছে না, এই যে দুটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজের সর্বসম ত্রিভুজ। দুইটা ত্রিভুজ কি ত্রিভুজ বলো তো? সর্বসম ত্রিভুজ। তাহলে অবশ্যই আমাদের সর্বসম ত্রিভুজ হইলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল দুটো সমান হবে ত্রিভুজ দুটার যেহেতু শীর্ষবিন্দু ও, রাইট? কারণ আমাকে বলো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে টোটাল কি 360 না? টোটাল 360 থেকে 60 বিয়োগ করলে এরা দুইজন মিলে কি 300 ডিগ্রি না? তাহলে এরা দুজন 300 ডিগ্রি হলে এরা সমান সমান ভাগ পাবে, তাহলে 150 করে পাবে। বুঝছো? আবার বলবো, মানে এই দুটা ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, কারণ এদের বাহুগুলো, যে এই বাহুটা কমন বাহু, এই বাহুগুলো হচ্ছে ব্যাসার্ধ সমান, আবার এগুলো কি সমান বলে দিছে, তার মানে এই দুটা ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান। তাহলে আমাদের এখানে টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি। 60 ডিগ্রি তো ও নিয়ে গেছে, তাহলে বাকিটা কি 300 ডিগ্রি এখানে আছে, তাহলে 150 300 ডিগ্রি হচ্ছে তারা নিজেরা পাবে, তার মানে এটা 150 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, পরে কি বলছে? পরে বলছে উদ্দীপকের আলোকে এক, আচ্ছা মানে শোনো, এখানে বলছে চিত্রে বৃত্তটি কেন্দ্র ছেদ কিউ আর এস বের করো। কিউ আর এস, এটা পারবা, মানে এটা হোমওয়ার্ক করো তোমরা, আসলে এটা খুবই সহজ জিনিস। ভাই কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা ধরে তুমি এক্স এর মান বের করতে পারবা। তাহলে এই এক্স এর মান একবার পেয়ে গেলে তুমি এই কোণটা কি বের করতে পারবা না? মানে এক্স এর মান বের করলে তো এটা পেয়ে যাবা, তাহলে 180 থেকে এটা বিয়োগ করে দিলে তো এটা পাওয়া যায়, এগুলো তুমি ইজিলি পেরে যাবা। বলছে পি এস আর 90 ডিগ্রি হলে কিউ আর এস এবং পি কিউ আর নির্ণয় করো। ভাইয়া পি এস আর 90 ডিগ্রি বলো তো, যদি তুমি এটা পাওয়া যাও একবার, ধরো এটা তুমি ক নাম্বার অপশন থেকে পেয়ে গেছো, তাহলে বলো পি এস আর এটা 90 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা ভাই এটা 90 ডিগ্রি হলে এটাও তো 90 ডিগ্রি, কারণ বিপরীত কোণ সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তোমাকে প্রশ্নে কি বলছে? বলছে এই কোণটা এবং এই কোণের সমষ্টি কত, তাহলে তুমি এই ম্যাথ থেকে আগে এই কোণটা বের করবা। আচ্ছা বের করে দেখাই, ধরো 2x + 60 ডিগ্রি না, এটা কার দ্বিগুণ? 3x এর দ্বিগুণ, মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এখানে হবে 6x, তাহলে এখানে হবে 6x, তো এই পাশে গেলে হবে 4x = 60, তাহলে 4 × 5 কত? 60, তার মানে x এর মান হচ্ছে 4 × 60 4 × 15 60, তাহলে x এর মান 60 হইলে এটা কত বলো তো? আচ্ছা x এর মান 15 হইলে 3 × 15 কত? এটা 45, রাইট? এটা 45 হলে এটা কত হবে? 180 - 45, তার মানে 135 হবে। 135 এটা 90, তাহলে 135 আর 90 কত হয়? মানে এটার আনসার কিন্তু 135। তাহলে পরেরটা হচ্ছে কত? 135 আর 90, 135 + 90 গুণ করতেছি, বুঝছো? আবার গুণ করছি, বেশি তাড়াহুড়া করলে যা হয়। 135 + 90 হচ্ছে 225 ডিগ্রি, 225। দেখো এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, বুঝছো? আচ্ছা শেষ। এবার কি বলছে? এটা তো খুবই সহজ, একটা বৃত্তের স্পর্শক আঁকা হয়েছে, বলছে পি এ আর পিবি সমান, পি এ পিবি কি সমান, ঠিক আছে? আচ্ছা বলছে ও পি এ কত? ও পি এ এটা কত বলছে? কোণের মান দেওয়া আছে নাকি? ও এই দেখো, এই ও এ পি আর ও পি বি বা বিপিও সমান না, এটাই বলছে। এই যে ও পি বি এ দুটো কি সমান, বুঝতে পারছো? আচ্ছা বলছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি ব্যাস হলে এ সি ডি এর মান কত? আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা একটু চিন্তা করতে হবে তোমাকে। সেটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো, একটু ভালো করে দেখো, তোমার এটা কিন্তু একটা ব্যাস, আর আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ কয় সমকোণ? 1 সমকোণ। তার মানে তোমার এই অ্যাঙ্গেলটা যেটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝতে পারছো? তোমাকে বলছে কোনটা বের করতে বলো তো? এসিডি বের করতে, মানে তোমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে, এসিডি এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। তো কিভাবে বের করো আমরা আস্তে আস্তে আসতেছি, সমস্যা নেই। আচ্ছা এখন তোমরা আমাকে বলো একটা
বৃত্তের ভিতরে যখন তুমি অন্তস্থ একটা চতুর্ভুজ অঙ্কন করবা তখন বিপরীত কোণগুলোর সমষ্টি কি 180 ডিগ্রি না, রাইট? তাহলে আমাকে বলো যে তোমার এখানে বিপরীত কোণ কোনটা? একটা এ কোণ একটা সি কোণ, তার মানে এ কোণ আর সি কোণ এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, মজার বিষয় হচ্ছে তুমি এ কোণ কিন্তু পুরোটা জানো না। পুরোটা কি জানো? জানো না। তুমি 20 ডিগ্রি জানো, বাট এটা তুমি ধরে নাও এক্স। আবার তুমি এটা জানো, বাট এটা জানো না, তাই না? আচ্ছা বলো তো, যেহেতু এখানে ত্রিভুজ বলা আছে, ত্রিভুজ এবং ত্রিভুজের বাহু দুইটা সমান, তাহলে অবশ্যই কোণ দুইটা সমান। একটা ত্রিভুজের যদি বাহু দুইটা সমান হয় তাহলে এদের সংলগ্ন যে কোণ দুইটা আছে কোণ দুইটা সমান না, তার মানে এখানে এক্স, তাহলে এটা কত হবে? এটাও এক্স হবে। বুঝছো? তাহলে মজার বিষয় না যে কোণ এ মানে আসলে এক্স প্লাস 20 ডিগ্রি আর কোণ সি মানে হচ্ছে এক্স প্লাস 90 ডিগ্রি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আসলে এক্স এর মান বের করতে হবে, কারণ এক্স হচ্ছে আসলে কি, এই যে এ সি ডি, এটা আসলে এক্স এর মানটা না, এটা বের করতে হবে। তাহলে আমাকে বলো এখানে এক্স আর এক্স যোগ করলে কত হয়? 2x। তাহলে 2x এর 110 ডিগ্রি, তাহলে 180 থেকে 110 যদি বিয়োগ করে দাও তাহলে 2x ইকুয়াল টু 70 ডিগ্রি। তাহলে এখানে x ইকুয়াল টু হচ্ছে তোমার 35 ডিগ্রি। x ইকুয়াল টু 35 ডিগ্রি। ক্লিয়ার? তোমরা কি বুঝছো না বুঝো নাই বলো তো? এরপরে আসো, বলছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত? অর্ধবৃত্ত কোণের মান কত? 90 ডিগ্রি। পরে বলছে এটা কত? এই যে এই কোণ চাইছে, এটাও 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এগুলো আমরা পারে যাব। দেন বলছে পি কিউ আর এর সম্পূরক কোণ কত? পি কিউ আর এর সম্পূরক কোণ, পি কিউ আর মানে এটার সম্পূরক কোণ। আচ্ছা নর্মাল হিসাব বলো, এটা যেহেতু বৃত্তের ব্যাস তাহলে এটা 90 ডিগ্রি না? এটা 90 হলো, অবশ্যই এই দুটোর যোগফল 90, তার মানে এক্স প্লাস 5x, এক্স প্লাস 5x এদের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট মিনস 6x এদের যোগফল হচ্ছে 90। তাহলে আমরা কি জানি 6 15 কত? 90। তাহলে 6 15 90 হলে x এর মান 15 ডিগ্রি। তাহলে আমাকে বলো এখানে 5x মানে কি? 5x মানে কিন্তু 4 15 কত? 5 15 কত? 75, রাইট? তাহলে এই কোণের মান হচ্ছে 75, তাহলে তার সম্পূরক কোণের মান কত হবে? 85। 85 না, 95। 95 না, 75 না, 105। 105, বুঝছো? 75 আর 105 যোগ করলে কি 180 হয়? আমার বারবার বিয়োগ ফলে ভুল হচ্ছে কেন বুঝতেছি না জিনিসটা। আচ্ছা কি বলছে? 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জের দৈর্ঘ্য কত? 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রগামী জের দৈর্ঘ্য, এটা বুঝো? 3.5 যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে কেন্দ্রগামী জে মানে কি ব্যাস না? তাহলে 7 সেন্টিমিটার। তাহলে কত সেন্টিমিটার বলো তো? 7 সেন্টিমিটার। বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? এটা 7 সেন্টিমিটার। ওকে, আচ্ছা দেন পরেরটাতে যাই। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী জের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা তাহলে বুঝতে পারছি এখানে জের দৈর্ঘ্যের কনসেপ্টগুলো আমাদের একটু ক্লিয়ার করে নিতে হবে আগে। তাহলে একটা বৃত্ত আঁকলা, একটা বৃত্তের কেন্দ্র নিলা, একটা জে নিলা, বুঝছো? আচ্ছা তাহলে আমাকে বলো যদি জেটা নেও তুমি, তাহলে এখানে এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, রাইট? আর কেন্দ্র থেকে জের উপর লম্ব মানে হচ্ছে এটা ধরো বৃত্তের একটা জাস্ট লম্ব দূরত্ব দেওয়া আছে। এখন মনে করো যে ব্যাসার্ধটা 5 দেওয়া আছে আর লম্বটা দেওয়া আছে 3। তোমাকে জের দৈর্ঘ্য বের করতে বলছে, জের দৈর্ঘ্য। তাহলে জের দৈর্ঘ্য বের করার জন্য এখানে সমকোণী ত্রিভুজ আছে না? সমকোণী ত্রিভুজের শুরুতে তুমি কি বের করবা? ভূমিটা বের করে ফেলবা। তাহলে ভূমি বের করার সূত্র কি? √ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এটা দিয়ে তুমি ভূমিটা বের করে ফেলবা। এই যেটা হচ্ছে ভূমি। তাহলে ভূমিকে 2 দিয়ে গুণ করলে পুরো যেটা পেয়ে যাবে না? তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে পাওয়া যাবে কি? 8 সেন্টিমিটার। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমাদের এবার এখানে তাকাও, মানে বুঝছো এইভাবে বের করতে হয় আর কি, এগুলো ইনফরমেশন দেওয়া থাকবে, তোমাকে বের করতে বলবে। এখানে বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, 2 সেন্টিমিটার হচ্ছে কি কেন্দ্র থেকে জের লম্ব দূরত্ব। তাহলে জের দৈর্ঘ্য কত? তাহলে তুমি বলো নর্মাল হিসাব। একটা বৃত্ত, এখানে কি বলো? এখানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3, এটা দেওয়া আছে 2,
তাহলে বলো যে এইটুকু অংশের মান কত হবে √3² - 2², মানে 9 থেকে 4 বিয়োগ করলে 5, তাহলে √5, 2 দিয়ে গুণ করলে 2√5, 2 দিয়ে গুণ করলে 2√5। বুঝা গেছে? ক্লিয়ার? 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? ভাইয়া 26 সেন্টিমিটার ব্যাস মানে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, রাইট? 13 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে 13 সেন্টিমিটার যদি ব্যাসার্ধ হয়, পারবা, এটা তোমরা হোমওয়ার্ক করে ফেলবা, ঠিক আছে? 4 দেওয়া আছে, 3 দেওয়া আছে, বলছে এ বি এর মান কত? তাহলে এইটুকুর মান কত বলো তো? √4² - 3², মানে √7, পুরোটা হবে 2√7। এগুলো মুখস্থ করে ফেলতে পারবা, মানে ডিরেক্ট করে ফেলতে পারবা, মুখস্থ না, সরি। এ বি এর দৈর্ঘ্য কত? এইগুলো পারবা, মানে বুঝছো, মানে জিনিসগুলো আসলে কি ঘুরে ফিরে একই ধরনের প্রশ্ন আসে, জাস্ট আমি তোমাদের জিনিসগুলো ধরাই দিচ্ছি। এবার এখানে আসো, বলছে ও ই সমান ও এফ সমান 4 সেন্টিমিটার। এই দেখো, ও ই বা ও এফ এগুলো সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, এটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। ভাই এটা 3 হইলে এটাও তো 3, রাইট? তাহলে বলছে এ ও কত? এ ও এটা 3, এটা 4 হইলে, মানে এটা 4 হলে এটা 4, তাহলে 3 আর 4 হইলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে 5 হবে, 3 4 5, 3 4 5। এগুলো তুমি খুব দ্রুত সলভ করে ফেলতে পারবা চাইলে। আচ্ছা, এখানে কি বলছে বলো তো? বলছে ওপি এর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, ওপি বি হচ্ছে 30 সেন্টিমিটার, ও এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, পি এর দৈর্ঘ্য কত? আচ্ছা ভাইয়া, এই যে এটা 13 দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে, আর এই পি এর দৈর্ঘ্য বের করতে, তা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু অতিভুজ ভাইয়া, এটা অতিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ধরো ভূমি, তাহলে এটা মান আসবে √13² - 5², মানে √অতিভুজ² - 5² আর কি। তাহলে √অতিভুজের স্কোয়ার - 5² কত হয়? 12 হয়। তার মানে পি এর দৈর্ঘ্য হচ্ছে 12, পি এর দৈর্ঘ্য হচ্ছে 12। আর এটা 30 ডিগ্রি বলছে, যে প্রশ্নটা বলে দিচ্ছে এটা 30 ডিগ্রি। এই যে পি বি ও চাইছে, এটা 30 হলে এটাও তো 30, এটা কত? 30। তো চাইছে কি প্রশ্নে? ও বিপি এর ক্ষেত্রফল, এই যে ও বিপি এটা ক্ষেত্রফল চাইছে। এটা ক্ষেত্রফল কেমনে বের করো বলো? এটা ক্ষেত্রফল বের করার জন্য দেখো, তোমার কিন্তু 3টা, মানে তুমি চাইলে ক্ষেত্রফল বের করতে পারবা ওই যে হাফ ইন্টু এ বি সাইন সি, এই সূত্র দিয়ে বের করতে পারো। আবার তুমি চাইলে 3টা বাহুর দৈর্ঘ্য যেহেতু জানা আছে 13 12 5, ওইভাবে ওই যে আরেকটা সূত্র আছে না, √s * s - a s - b, তারপরে কি s - c, এটা দিয়েও বের করতে পারো। যেমনি ইচ্ছা তুমি ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা, ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এবার আমরা ইম্পর্টেন্ট, মানে জাস্ট বাকিগুলো কয়েকটা সেম আছে, জাস্ট এবার আমি ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো শেষ করি আগে। সেটা হচ্ছে, বলছে বৃত্তের ক্ষেত্রে যে কোনো একটি সরলরেখা একটি বৃত্তকে 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না, এটা সঠিক। কারণ একটা বৃত্তের মধ্যে যদি একটা সরলরেখা আঁকি, কোনোদিন 2টা বিন্দুর বেশি ছেদ করতে পারবে না। বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে 2টা যে সমান হয়, তাহলে দূরত্ব কি? কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, 3টে সঠিক, 3টাই সঠিক। পরে কি বলছে? অর্ধবৃত্তস্থ কোণ এক সরল কোণ। বলো অর্ধবৃত্তস্থ কোণ কি এক সরল কোণ নাকি এক সমকোণ? এক সমকোণ, এটা ভুল। যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্র দিয়ে যায়, এটা সঠিক। 2টি বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত, সঠিক। তাহলে 2 আর 3। বৃত্তের সমান সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্তগুলো তুমি এইটাও পড়ে আসছো, ঠিক আছে? আচ্ছা, বলছে যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে। কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক, ঠিক আছে? 3টে সঠিক, বুঝছো? পরে কি বলছে? বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এর উপর লম্ব, ওকে, ঠিক আছে। অর্ধবৃত্ত কোণ এক সমকোণ, বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, বুঝছো? মানে এই কনসেপ্টগুলো একবার সহজ, জাস্ট তোমাকে আমি এগুলা রাখছি জিনিসগুলো বোঝানোর জন্য আর কি। আচ্ছা, এখানে কি বলছে? একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হইলে বৃত্তের পরিধি ও বর্গের পরিসীমার অনুপাত কত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফল সমান হলে, একটা বৃত্তের ক্ষেত্রফল ধরো পাই আর স্কোয়ার, বর্গের ক্ষেত্রফল ধরো এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার। বলছে বৃত্তের পরিসীমা এবং বর্গের পরিসীমার অনুপাত কত? তাহলে বলো তো। ও এটা দিয়ে আসলে খেয়াল করো একটু, এখানে আমরা যদি রুট করে দিই তাহলে রুট ওভার পাই আর এবং এ এরকম একটা মান আসে না, রাইট? এবার বলো বৃত্তের পরিসীমা মানে কত? বৃত্তের পরিসীমা মানে হচ্ছে 2 পাই আর, আর বর্গের পরিসীমা মানে কত বলো তো? 4a, রাইট? আচ্ছা আমি যদি এবার এটা কাজ করি 2 পাই আর রেখে দেই আর 4 ইন্টু এর মান যদি আমি রুট ওভার পাই বসাই সাথে এ আর বসাই, মানে রুট ওভার পাই ইন্টু আর বসাই, তাহলে আর আর বাদ, 2 বাদ, রুট রুট বাদ, মানে এখানে রুট ওভার পাই বাই 2 হবে, অনুপাত হবে রুট ওভার পাই বাই 2। বাট এখানে অপশন আসলে মানে অন্য একটা মনে হয় এমসিকিউর অপশন দিয়ে দিছে ভুল করে, জাস্ট এটা মনে রাখবেন, রুট পাই ডিভাইড বাই 2। আচ্ছা এখানে কি বলছে? সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? সমবাহু ত্রিভুজ, খেয়াল করে, একটা সমবাহু ত্রিভুজ বহিস্থ কোণের, তাহলে বহিস্থ একটা কোণ, বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? মানে এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত ডিগ্রি? ভাই বলো তাহলে সমকোণী সমবাহু ত্রিভুজের কি? এটা 60 ডিগ্রি না, এটা 120 ডিগ্রি, আর এটা মানে কি দুটোর যোগফল না, তাহলে 120 ডিগ্রি হবে। খুবই সিম্পল, বুঝছো? ক্লিয়ার? তাহলে আমাদের এখানে আরও বেশ কয়েকটা এমসিকিউ আছে, যেগুলো হচ্ছে দেখি কয়টা আছে, 1 2 3 4 5 6টা আছে আরও। 6টা করলে আমরা মোটামুটি শেষ হয়ে যাবে, মানে আমাদের দেখো 1 ঘন্টা লাগেনি। আচ্ছা এখানে কি বলছে দেখো তো, এখানে বলছে যে চিত্রালোকে দেখো এ ও বি একই সরলরেখা অবস্থিত, এটা আমরা জানি। আবার এওপি আর বিওপি সমান, এওপি মানে এই যে এটাও 90 এটাও 90, তাহলে এটাও সমান। আবার বলছে পি কিউ হচ্ছে এ বি এর উপর লম্ব, হ্যাঁ এটাও তো সমান, মানে এটাও ঠিক আছে, 3টাই সঠিক, বুঝছো? তারপরে কি বলছে? কোণ এ বি সি 45 ডিগ্রি, তো দেওয়াই আছে 45 ডিগ্রি। এ কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কেন? কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাস, তো অর্ধবৃত্ত সমান এক সমকোণ। আবার বলছে এ বি ডি হচ্ছে 135 ডিগ্রি, মানে যে এ বি ডি এই বাইরেরটা হচ্ছে 100 কত ডিগ্রি? 35। কেন 135? রিজনটা কি বলো? এটা 45 ডিগ্রি হইলে এই দুইটার সমষ্টি কত? 135 না, কারণ ত্রিভুজের 3টা কোণ সমষ্টি কত? 180। তাহলে এটা যেহেতু বহিস্থ কোণ দুটো কি অন্তস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সমান, তার মানে ওই দুটো মানে ওইটাও কত হবে? 135 হবে, ঠিক আছে? এরপরে কি বলছে? এটা পারবা এগুলো, মানে আসলে আগের ম্যাথগুলোই তো খালি বহু নির্বাচনী আকারে দেওয়া হয়েছে আর কি, বহু নির্বাচনী আকারে জাস্ট দেওয়া হয়েছে। আচ্ছা লাস্ট আমরা আরেকটা করি, সেটা হচ্ছে বলছে একটি বৃত্তে ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার এবং ব্যাস ভিন্ন কোনো যে 2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফলের তো পরিধি এত কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে √3। আচ্ছা একটা বৃত্তের ব্যাস যদি 4 হয়, ব্যাসার্ধ কত? 2 না, ব্যাসার্ধ কত? 2, তাহলে ব্যাসের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, মানে 4 পাই হবে এখানে, 4 পাই, তাহলে এটা ভুল, প্রথমটাই ভুল। আর ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর, আর এর মান কত বলো তো? আর এর মান তো 2, রাইট? এই ভুল বলতেছি, এটা মনে হয় ভুল করে, ও ঠিক আছে, তার মানে অপশন তো একাধিক নাই থাকতে পারে, তাহলে এটা 4 পাই, মানে দুইটাই ভুল গেছে, দুইটাই ভুল গেছে, তার মানে দুইটা ভুল, তাহলে আনসার 3 নাম্বারটাই হবে। তাহলে বলছে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, এটার করা দরকার নেই, এটা আনসার 3 নাম্বারটাই হবে, বোঝা যাচ্ছে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা মানে অনেকগুলো এমসিকিউ করছি, তুমি খেয়াল করে দেখবা যে মাঝখানে অনেক এমসিকিউ মিস গেছে, মিস মানে হচ্ছে ধর 150 নাম্বার এমসিকিউ না এটা, তার আগে মাঝখানে 2-1টা মিস গেছে, এগুলো একই টাইপের সেম এমসিকিউ দেখে আমি বাদ দিছি, মানে করাইনি। বাট তোমার এখন আমি যতগুলো এমসিকিউ করাইছি এই সবগুলো এমসিকিউ এখন তোমার আর এই এমসিকিউর বাইরে কোনো এমসিকিউ করা দরকার নেই, তুমি দেখবা বৃত্তের যত এমসিকিউ আছে তুমি সব পারবা, বুঝতে পারছো? ক্লিয়ার? সো এই যে আজকের যে ক্লাসটা আমরা নিলাম, এই 1 ঘন্টার ক্লাসটা তুমি জাস্ট যদি ভালো করে দেখে থাকো
তাহলে তুমি দেখবা এখন জাস্ট তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। তুমি যখন নিজে একটু প্র্যাকটিস করবা এরপর দেখবে এই চ্যাপ্টারে তোমার আর কোনো সমস্যা থাকবে না। বুঝতে পারছো? ক্লিয়ার? সো তোমাদের এই চ্যাপ্টারের যে ভীতিগুলো আছে, তোমরা যদি এই চ্যাপ্টারটার ক্লাসগুলো করে থাকো শিওর শর্ট সিকিউ এবং শিওর শর্ট এমসিকিউ, তুমি যদি আরেকটু বাসায় জাস্ট একটু সময় দাও না, দেখবে এই চ্যাপ্টারের উপর তোমার ফুল একটা কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে? ওকে, তাহলে সবাই একটু সময় দাও। আর তুমি ক্লাস বুঝছো কি না, ক্লাস তোমার মানে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবা। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।